আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম। রাত্রির শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতা ডাবলুর মৃত্যুর ঘটনা অনাকাঙ্ক্ষিত। আইএসপিআর সেনা সদস্যদের প্রত্যাহার, তদন্তে কমিটি গঠন। সেনা প্রধানের হস্তক্ষেপ কামনা মির্জা ফখরুলের। 12 ফেব্রুয়ারি পর্যন্ত যে কোনো সংগঠনের ভোট আয়োজন বন্ধের নির্দেশ ইসির। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সিলেট ও রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। এবং মাদক সন্ত্রাসের অবসান চান ঢাকা 2 আসনের ভোটাররা। উন্নয়ন পরিকল্পনা বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমানের। জামায়াতের আব্দুল হক দিচ্ছেন চাঁদাবাজ মুক্ত এলাকা গড়ার প্রতিশ্রুতি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও প্রভাবমুক্ত রাখতে আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব ধরনের পেশাজীবী ও অন্যান্য সংগঠনের নির্বাচন আয়োজন না করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন কমিশন এক চিঠিতে এই নির্দেশনা দেয়। চিঠিতে বলা হয়েছে, জাতীয় নির্বাচনী কার্যক্রমকে প্রভাবমুক্ত রাখতে পেশাজীবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের সব ধরনের নির্বাচন, পরিবহন মালিক ও শ্রমিক সমিতি, সাংবাদিক সমিতি, বণিক সমিতি, সমবায় সমিতি ও ট্রেড ইউনিয়ন সহ অন্যান্য সব নিবন্ধিত বা অনিবন্ধিত সংগঠনের নির্বাচন বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছে ইসি। এসব সংগঠনের নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারির পর আয়োজন করার কথাও বলা হয় চিঠিতে। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানের সময় বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সেনা হেফাজতে বিএনপি নেতার এই মৃত্যুর ঘটনা তদন্তে এরই মধ্যে কমিটি গঠনের কথা জানিয়েছে সেনা সদর। আইএসপিআর দুঃখ প্রকাশ করে জানায়, এই ঘটনায় এরই মধ্যে ক্যাম্প কমান্ডার ও অভিযানে অংশ নেওয়া সেনা সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। এদিকে নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে অভিযোগ করে এই ঘটনার ন্যায় বিচার দাবি করেছে বিএনপি। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। যৌথ বাহিনীর অভিযানের সময় মারা যাওয়া চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে, তবে এখনো জানা যায়নি তার মৃত্যুর কারণ। এদিকে বিএনপি নেতার মৃত্যুর ঘটনার ব্যাখ্যা দিয়েছে সেনা সদর। এক বিবৃতিতে আইএসপিআর জানায়, 12 জানুয়ারি রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধারের অভিযান চালানোর সময় শামসুজ্জামান ডাবলুকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী একটি ওষুধের দোকানে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও 4 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, অভিযান শেষে আটক নেতা ডাবলু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক উল্লেখ করে সেনা সদর জানায়, অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্যদের সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে সেনা আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার 3টা মাসুম বাচ্চাদের পিতাহারা করা হয়েছে। আমি তাদের সঠিক বিচার চাই। এদিকে অস্ত্র উদ্ধারের নামে নিরাপত্তা বাহিনীর নির্যাতনে শামসুজ্জামান ডাবলুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ঘটনার তীব্র নিন্দা ও শোক জানিয়ে সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা এবং ন্যায় বিচারের দাবি জানান তিনি। এই ঘটনার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও স্থানীয়রা। বুধবার সকাল 11টায় স্থানীয় পৌর ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে শামসুজ্জামান ডাবলুর মরদেহ দাফন করা হবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নির্বাচন কমিশনের এই ঘোষণার পর প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, জাতীয় নির্বাচনের অজুহাতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ছাত্র সংসদ নির্বাচন আরও পেছানোর সিদ্ধান্ত দিয়ে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারকে উপেক্ষা করা হয়েছে। অবিলম্বে ইসির এই ঘোষণার প্রত্যাহারের দাবি জানান বিক্ষোভকারীরা। দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা। একই দাবিতে বিক্ষোভ করেছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেরবি ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করেন,
প্রশাসন ও নির্বাচন কমিশন পরিকল্পিতভাবে ডাকসু নির্বাচন পেছানো হচ্ছে। শিক্ষার্থীরা জানান 25 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। শরীয়তপুরে 6 বছরের শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় 2 আসামির ফাঁসি এবং একজনকে 21 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে 3 জনকে 50,000 টাকা করে জরিমানা করা হয়। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ মোহাম্মদ হাফিজুর রহমান আসামিদের উপস্থিতিতে এই রায় দেন। 2023 সালে সদর উপজেলায় 5ম শ্রেণীর এক শিশুকে অপহরণ করে তার পরিবারের কাছে 50 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে পরিবার মুক্তিপণ না দেওয়ায় শিশুটিকে হত্যা করে তারা। নিহত নিবিড় স্থানীয় শিশু কানন কিন্ডারগার্টেনের 5ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। জামালপুরে নারী ও শিশু নির্যাতন দমনের পৃথক 2টি মামলায় স্বামী স্ত্রী সহ 4 আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে আদালত। শিশু আদালত 1-এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। এর মধ্যে জামালপুর সদরের চিথলিয়ায় 2023 সালের 14 মে স্কুল ছাত্রী নির্যাতনের ঘটনায় স্বামী স্ত্রী সহ 3 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া স্ত্রীকে নির্যাতনের দায়ে ইসলামপুর উপজেলার চরচরিয়া গ্রামের এক ব্যক্তিকে 2 বছরের কারাদণ্ড দেয় আদালত। ভূমিদস্যু, মাদক ও সন্ত্রাসীদের দৌরাত্ম্যের অবসান চান রাজধানী লাগোয়া কেরানীগঞ্জ উপজেলার 3টি ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা 2 আসনের বাসিন্দারা। সেই সঙ্গে রাস্তাঘাটের উন্নয়ন ও শিক্ষার প্রসারে স্কুল কলেজ প্রতিষ্ঠার দাবি তাদের। এই আসনে বিএনপির প্রার্থী 4 বারের সাবেক এমপি আমানুল্লাহ আমান। এলাকার উন্নয়নে নানা পরিকল্পনা রয়েছে তার। অপরদিকে জামায়াতের প্রার্থী কর্নেল আব্দুল হক সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত এলাকা গড়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন। বিস্তারিত জানাচ্ছেন জামিল হাসান শান্ত। রাজধানীর খুব কাছেই প্রদীপের নিচে অন্ধকারের মতোই উন্নয়ন বঞ্চিত ঢাকা 2 আসন। এলাকায় আধুনিকায়নের কোনো ছোঁয়া নেই নাগরিক কোনো সেবা। 4 বার বাজেট পাশ করার পরেও এখনও পরিপূর্ণভাবে তৈরি হয়নি আটিবাজারের একমাত্র এই সেতু। সেই সাথে ভূমি দখল আর মাদকের কেনাবেচা ও সন্ত্রাসী কর্মকাণ্ড এই এলাকার নিয়মিত চিত্র বলে জানিয়েছেন স্থানীয়রা। আমাদের কেরানীগঞ্জে অনেক জায়গাতে এখনো পরিপূর্ণভাবে শিক্ষার আলো পৌঁছায়। এই এলাকায় ভালো কোনো হাই স্কুল নেই, যে স্কুলগুলো আপনার রাজধানীতে আপনার অন্য কোনো স্কুলের সাথে মোকাবেলা করতে সক্ষম। গ্যাস সংকটও এলাকার অন্যতম প্রধান সমস্যা। এসব সমস্যার সমাধানে যে প্রার্থী ভূমিকা রাখবেন তাকেই ভোট দেবেন বলে জানিয়েছেন এলাকাবাসী। গ্যাসের জন্য এই এলাকার মানুষ রান্নাবাড়ি করতে পারতেছে না। আমরা কয়েকবার অফিসে গেলাম জিঞ্জিরা, আমাদের গ্যাস পাচ্ছি না। সবচেয়ে বড় প্রবলেম হয়েছে মাদক কিনা বেচা কিনা খাওয়ার থেকে শুরু করে বিশাল প্রবলেম এই এলাকায়। মাদকটা নির্মূল করতে চাই আমরা চাই সরকার মাদক নির্মূল করুক। এদিকে বিএনপির 4 বারের সাবেক এমপি আমানুল্লাহ আমান এলাকার উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এই নির্বাচনের প্রত্যাশা জনগণের অনেক দিনের। বিগত 3টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, এবার তারা প্রত্যাশা নিয়ে আসে জনগণ ভোট দেবে। এবং কাদেরকে ভোট দেবে? উন্নয়নের জন্য, শান্তির জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা কাজ করেছে, যারা কাজ করবে তাদেরকেই ভোট দেবে। অন্যদিকে জামায়াতে ইসলামী প্রার্থী কর্নেল আব্দুল হক বলেন, সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত একটি উন্নত এলাকা গড়ার পরিকল্পনা রয়েছে তার। উন্নয়নমূলক কাজ তো হয়ই নাই। একটা ভালো ইউনিভার্সিটি নাই কেরানীগঞ্জে, একটা ভালো স্কুল নাই, ভালো কলেজ নাই। আমি সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান এমনভাবে করার চেষ্টা করব, অবশ্যই তাদের সহযোগিতা লাগবে। কেরানীগঞ্জ উপজেলা ও সাভারের 3টি ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা 2 আসনে ভোটার 4,19,215 জন। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, কেরানীগঞ্জ, ঢাকা। কালকিনি ও ডাসার উপজেলাকে বেকারমুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন মাদারীপুর 3 আসনের প্রার্থীরা। তারা বলেন, বিগত সরকার উন্নয়নের গল্প শোনালেও বঞ্চিতই রয়ে গেছে এই এলাকা। ভোটাররা বলছেন, কথার ফুলঝুরি নয়, প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চান তারা। প্রতিনিধি শফিক স্বপনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মিজান শাহজাহান। সালাম স্টিল ভোটের গাড়ি পদ্মা সেতু পাড়ি দিয়ে এখন মাদারীপুরে। জেলার কালকিনি, ডাসার ও সদর উপজেলার একাংশ নিয়ে সংসদীয় আসন মাদারীপুর 3। আসনটি বরিশালের গৌর নদীর সীমান্তবর্তী হওয়ায়
একসময় এখানকার বাসিন্দারা ছিলেন বরিশালমুখী, তবে পদ্মা সেতুর কল্যাণে এখন রাজধানীর সঙ্গে বেড়েছে যোগাযোগ। ঢাকামুখী যোগাযোগের কারণে উন্নয়ন বঞ্চিত হচ্ছেন এলাকার মানুষ। ভোটাররা বলছেন, কর্মসংস্থানের সুযোগ সীমিত হয়, অনেকেই মৃত্যু ঝুঁকি নিয়ে অবৈধ পথে পাড়ি জমাচ্ছেন প্রবাসে। এ পরিস্থিতি বদলাতে এলাকায় কর্মসংস্থান সৃষ্টির তাগিদ তাদের। যে সৎ ভালো আমাকে আশেপাশে থাকবে, আমাকে খবর বার্তা নিবে, হ্যাঁ ইনশাল্লাহ আমরা ভোট দেবো। 17 বছর আমাদের মন ঘুরাইতে পারে নাই, আর এখনো পারবে না ইনশাল্লাহর মতে। আমরা যোগ্য প্রার্থী যারে বাছাই করছি তারাই আমরা ভোট দেবো। এই আসনে ভোটের মাঠে আছেন 4 জন। বিএনপির প্রার্থী, দলটির কেন্দ্রীয় কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। তারেক রহমানের 31 দফার আলোকে আমরা আগামী দিনে দেশ পরিচালনা করব। আমার নির্বাচনী আসনের মানুষ আমরা জয়ী হলে আমাদের পাশে পাবে, আমরা সেই প্রতিশ্রুতি দিচ্ছি। বসে নেই জামাতের প্রার্থী ও কালকিনি পৌর আমির রফিকুল ইসলাম। তিনিও ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। দল মত নির্বিশেষে সর্বস্তরের লোকজনের যার যে প্রতিভা, যার যে যোগ্যতা আছে, সেই যোগ্যতাগুলো কাজে লাগিয়ে এলাকার উন্নয়নমূলক কাজে আমরা সবাইকে অংশীদার বানাবো। কৃষি নির্ভর মাদারীপুর 3 আসনে মোট ভোটার 3,87,000। মিজান শাহজাহান, এটিএন বাংলা, কালকিনি, মাদারীপুর। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে কক্সবাজার থেকে সেখানকার নির্বাচনী হালচাল জানাচ্ছেন প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিল। হ্যাঁ, আমি আছি কক্সবাজারের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। এটি মূলত রিটার্নিং অফিসারের কার্যালয়ও। এটি কক্সবাজার জেলা শহরের অন্তর্ভুক্ত একটি আসন, কক্সবাজার 3। এখানকার ভোটারদের সাথে কথা বলেছি, তারা আসলে এখানকার পর্যটন শিল্প, এখানকার যে অন্যান্য স্থাপনা, পর্যটন স্পটগুলো এবং জেলা শহরের যে নানা সমস্যা এবং সম্ভাবনা, এগুলোকে খুবই গুরুত্বের সাথে দেখছেন। এবং এখানকার সম্প্রতি যে এখানের সবচেয়ে ব্যাপক আকারে যানজট, এই যানজট কিভাবে নিরসন হয় এবং এখানকার পর্যটনের যে সম্ভাবনাগুলো আছে সেগুলোকে কিভাবে কাজে লাগানো যায়, স্থানীয়রা কিভাবে এখান থেকে লাভবান হতে পারে, এ ধরনের সুযোগ কে তৈরি করতে পারবে, এ ধরনের নেতৃত্বকে কিন্তু তারা বেছে নিতে চান। তো ভোট যতই আসছে এখানে নির্বাচনী মাঠ উত্তপ্ত হচ্ছে। আমরা সেই খবর পরবর্তীতে খবরে আবার জানানোর চেষ্টা করব। আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে রাজশাহীতে নারী ভোটারদের জন্য বিশেষ প্রচারণা কার্যক্রম চালানো হয়েছে। সকালে রাজশাহী মহিলা কলেজের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তথ্য সচিব মাহবুবা ফারজানা, রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর আনামা বজলুর রশিদ, জেলা প্রশাসক আফিয়া আক্তার ও রাজশাহী মহিলা কলেজের অধ্যক্ষ সারোয়ার জাহান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বক্তারা সংস্কারের জন্য হ্যাঁ এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা ভোট দিতে ভোট কেন্দ্রে যান না। পীরের নির্দেশ মান্য করে এই ইউনিয়নের নারীরা ভোট দেওয়া থেকে নিজেদের বিরত রেখেছেন। স্বাধীনতার পর থেকেই চলেছে এমন ঘটনা। আসন্ন নির্বাচনে নারী ভোটারদের ভোট প্রদানে আগ্রহী করতে অবহিতকরণ সভা করেছে উপজেলা প্রশাসন। চরপক্ষিয়া গ্রামে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার ও পুলিশ সুপার রবিউল হাসান বক্তব্য রাখেন। বক্তারা কোরআন ও হাদিসের আলোকে নারীদের ভোট প্রদানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্ব শত্রুতার জেরে 2 গ্রুপের সংঘর্ষে সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয় উভয় পক্ষের অন্তত 20 জন। উপজেলার ধরমন্ডল গ্রামে সংঘর্ষের এই ঘটনা ঘটে। নিহত জিতু মিয়া ধরমন্ডল গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জিতু মিয়া এবং রমজান মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে সোমবার একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেয় জিতু মিয়া। এই নিয়ে রমজান মিয়ার লোকজনের সাথে জিতু মিয়ার বাকবিতণ্ডা হয়। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে প্রতিপক্ষের হামলায় জিতু মিয়া আহত হন। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সরকারকে বেকায়দায় ফেলতে পরিকল্পিতভাবে রাউজান ও রাঙ্গুনিয়ায়
বসত ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ। চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ঘটনায় 7 জনকে গ্রেফতার করার কথা জানিয়ে বলেন, এই অগ্নিসংযোগ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। দেশের ভেতরে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করাই ছিল এর মূল লক্ষ্য। গ্রেপ্তার এক আসামি ইতোমধ্যে আদালতে ফৌজদারি কার্যবিধির 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত বছরের ডিসেম্বরে গভীর রাতে রাউজান ও রাঙ্গুনিয়ার কয়েকটি হিন্দু ও বৌদ্ধ পরিবারের বাড়িতে আগুন দেওয়া হয়। এরপর ঘটনাস্থল থেকে প্লাস্টিকের বস্তার তৈরি কিছু ব্যানার উদ্ধার করে পুলিশ, যাতে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য এবং কিছু রাজনৈতিক নেতার নাম ও মোবাইল নম্বর লেখা ছিল। সারা দেশের মতো এলপিজি গ্যাস সংকটের প্রভাব পড়েছে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে। এতে বন্ধ হওয়ার পথে শহরের একমাত্র পরিবহন গ্যাস চালিত সিএনজি অটোরিকশা। সকাল থেকে শহরে অটোরিকশা কম থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, গাড়ি মিলছে না, মিললেও অতিরিক্ত ভাড়া চাওয়া হচ্ছে। গ্যাস সংকটে শহরে 3টি গ্যাস স্টেশন বন্ধ রয়েছে। অন্যান্যগুলোতেও গ্যাসের অপেক্ষায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তা পাচ্ছে না চালকরা। অটোরিকশা শ্রমিক ইউনিয়নের দাবি, গ্যাস সংকটে ইতোমধ্যে 5 শতাধিক অটোরিকশা বন্ধ হয়ে গেছে। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে বাকি গাড়িগুলোও বন্ধ হয়ে যাবে। দক্ষ জনশক্তি ও বেকারত্ব দূর করে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নীলফামারী জেলায় আরও 5টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি স্থাপন করা হবে। নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি পরিদর্শন শেষে এই কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটিতে বর্তমানে মানব সম্পদ রপ্তানি ও ভাষা শিক্ষাসহ 19টি ট্রেডের 7 শতাধিক শিক্ষার্থীকে প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থানের মন্ত্রণালয়ের অধীনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান জেলা প্রশাসক। নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদ রানা সহ বিভিন্ন ট্রেডের শিক্ষকরা এ সময় উপস্থিত ছিলেন। ভোলায় অস্ত্রোপচারের পর ভুল রক্ত পুশ করায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে বন্ধন হেলথ কেয়ার নামের একটি ক্লিনিকের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত লামিয়া ভোলা পৌরসভার আবহাওয়া অফিস সড়ক এলাকার মোহাম্মদ শরীফের স্ত্রী। এই ঘটনায় ক্লিনিকে হামলা চালিয়ে দোষীদের বিচার দাবি করেন মৃতের স্বজনরা। ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খাল দখল ও দূষণমুক্ত করে নান্দনিক করে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসাবে সকালে পৌরসভার কক্ষ থেকে টাউন খাল পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় তিনি খালটির বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন এবং দ্রুত বজ্র অপসারণ সহ করণীয় বিষয়ে পৌর কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। খালটিকে দূষণ ও দখলমুক্ত করে ওয়াকিং ওয়ে নির্মাণ এবং 2 পাশে বৃক্ষরোপণ সহ আলোকসজ্জা করা হবে বলেও জানান জেলা প্রশাসক। ঢাকার সাভারে অবস্থিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে ভর্তির জন্য শুরু হয়েছে 2 দিনব্যাপী 2026 সালের প্রাথমিক বাছাই পর্ব। দেশের বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার শিক্ষার্থী এতে অংশ নিয়েছেন। প্রতিভা ও যোগ্যতার ভিত্তিতেই খেলোয়াড় নির্বাচন করা হচ্ছে বলে জানান বিভিন্ন বিভাগের কোচ। এবার 21টি বিভাগে প্রাথমিক বাছাই পর্বে সারা দেশ থেকে 10,000-এর অধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। আসন শূন্য থাকা সাপেক্ষে প্রাথমিকভাবে প্রায় 260 জনকে ভর্তি করা হবে এই ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে। শেরপুরে জাতীয় শিক্ষা সপ্তাহে জেলা পর্যায়ে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রায় 20টি ইভেন্টে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিজয়ীরা অংশ নেয়। জেলায় বিজয়ীরা পরবর্তীতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।